জন্মভূমি, কর্মস্থল, আত্মীয় স্বজন সব ছেড়ে ঢাকা চলে যাচ্ছি। বুকের চাপা কষ্ট, চরম নিরাপত্তাহীনতা আর বিয়ানীবাজারবাসীর সম্মান রক্ষায় এভাবেই নিজের সাজানো ঘর গুটিয়ে বাপদাদার বিটে আর জন্মমাটি ছেড়ে অজ্ঞাত গন্তব্যে পাড়ি জমিয়েছেন বিয়ানীবাজারের আলোচিত সমালোচিত যুবক জাকির হোসেন। বিচার আল্লাহর কাছে দিলাম। আমি চাই আপনারা গড়ে আমার মতো একটা হাফ লেডিস বা হিজড়া জন্ম নিই, যাতে যে কষ্টে আজ আমি, যে যন্ত্রণায় আমি আছি, সেটা এক বিন্দু হলো। হতভাগা জাকিরের জীবনের গল্প যেন এক বেদনাবিদুর উপন্যাস। বিয়ানীবাজার ছাড়ার আগ মুহূর্তে নিজের জীবনের গল্প আর অসহায়ত্বের কথা এবিটিভির ক্যামেরায় তুলে ধরেন তিনি। সহকর্মী মুকাব্বির হোসেনের ন্যায় এই সাক্ষাৎকারে উঠে আসে তার লাঞ্ছনা, বঞ্চনা আর দীর্ঘ জীবন সংগ্রামের করুণ ইতিহাস। আমি নতুন করে বাঁচতাম, আমার নতুন করে আমার জীবনটা আবার গুছাইয়া নিতাম, আমি ওটা গুছাই। তো আসলে আমি বিয়ানীবাজার তাকিয়া এটা করতে পারতাম না, এটা আমি বালা করে বুঝতে পারলাম। এর কারণে আমি আমার সিদ্ধান্ত নিছি যে আমি নার্সিং পেশায় আর জব করতাম না। প্রয়োজন হইলে ঢাকা শহরে গিয়া চানাচুর বিক্রি করে খাবো, তারপর আমার জন্য আমার নার্সিং পেশা কেউ খারাপ বলুক সেটা আমি চাই না। আমি নার্সিং পেশাকে অনেক রেসপেক্ট করি। জাকির হোসেনের জন্ম পৌর শহরের এক নিকটবর্তী এলাকায়। বাবা মায়ের একমাত্র আদরের সন্তান জাকির জন্মগতভাবেই একজন ছেলে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হরমোন গঠিত কারণে তার মাঝে প্রকাশ পেতে থাকে মেয়েলি স্বভাব। আমি তো মেয়েলি টাইপের, আমার হরমোনাল প্রবলেম, আমার মেয়েলি সিচুয়েশন আমার শরীরের মধ্যে কাজ করে। এর জন্য তো আমি শাড়ি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো ছোটবেলা থেকে আমি কর্ম করেই আমি আমার মাকে খাওয়াই, দেন আমি খাই। তো ওইটা করতে করতে হঠাৎ একদিন একজন স্যার আসলো, আসার পর আমার সাথে পরিচিত হইল। তো স্যার বললেন যে অ্যাকচুয়ালি আসলে ওর তো লেখাপড়া করতেছে, তাহলে তো সুযোগ আছে নার্সিংয়ে অ্যাডমিট হওয়ার। তো স্যার আমাকে হেল্প করেন। স্যারের হেল্প অনুযায়ী আমি নার্সিং একটা ইনস্টিটিউটে ভর্তি হই। তো ওইখান থেকে আমি নার্সিং ডিপ্লোমা কমপ্লিট করে আমি নার্সিং পেশায় দীর্ঘ 15 বছর ধরে জব করতেছি। এতেই দুশ্চিন্তায় পড়ে যান তার বাবা মা। লোকলজ্জার ভয়ে তাকে এলাকার বাইরে রেখে পড়াশোনার ব্যবস্থা করা হয়। তবুও আত্মীয় স্বজন আর পরিচিত মহলের নানা কটূক্তি আর অপবাদ সহ্য করতে হয়েছে তার পরিবারকে। রিসেন্টলি আমাকে নিয়ে ফেসবুকে অনেক প্রতিবাদ শুরু হয়, যেটার জন্য অ্যাকচুয়ালি আসলে আমার তখনই ফেসবুকের লাইভে আসার কথা ছিল। তো যাই হোক, আমি আসতে পারি নাই এটার জন্য। আমি একটা হাসপাতালে জব করি, আমার সাথে আমার হাসপাতালের মান সম্মান জড়িত। তো আসলে আমি চাই নাই যে আমার সাথে হাসপাতালের কোনো কেউ খারাপ বলুক বা হাসপাতালের মান সম্মান চলে যাক, এর জন্য আমি লাইভে আসি নাই। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় থাকা বাবাকে অল্প বয়সেই হারিয়ে এতিম হয়ে যান জাকির। একা নিঃসঙ্গ জীবনে পা রেখেও অন্য তৃতীয় লিঙ্গের মতো চাঁদাবাজি কিংবা ভিক্ষাবৃত্তিকে বেছে নেননি তিনি। এবারে 5 তারিখ আমার আব্বু মারা যান। তো আসলে আমি মানসিকভাবে তখনই আমি প্রস্তুত ছিলাম না। মানে আমি আমার আব্বুর ওইটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম। মানে আমার তো ভাই নাই, বোন নাই, আমি এতিম। আমার মা আব্বু মারা যাওয়ার পর আমার আম্মুকে নিয়ে আমার কেমন করে খাইতে হবে, চলতে হবে, এটা নিয়ে আমার অনেক টেনশন ছিল। রাস্তায় কারো কাছে হাত পেতে টাকা তুলে খাবো না, কর্ম করেই খাবো। নিজের মাকে হালাল টাকা উপার্জন করে খাওয়াবো। বরং নিজেকে দক্ষ করে গড়ে তোলার প্রত্যয়ে বেছে নেন সম্মানজনক পেশা নার্সিং। কষ্টের মাঝেও অদম্য ইচ্ছাশক্তি নিয়ে তিনি সম্পূর্ণ করেন ডিপ্লোমা ইন নার্সিং কোর্স, নামেন চিকিৎসা সেবায়। মেবি 15 তারিখ অথবা 16 তারিখ আমাকে নিয়ে পোস্ট করা শুরু হয়। তো আসলে আমি মানসিকভাবে এত যে সমস্যায় পড়ে যাব সেটা আমি বুঝতে পারি নাই। মানে কি বলবো, যখন আমাকে নিয়ে শুরু করা হয় এগুলা, তখন আমার আম্মু, এমনিতেই তো আমার আম্মু মানসিকভাবে অসুস্থ। আমাকে নিয়ে এগুলা করার পর আমার মা অসুস্থ হয়ে পড়ে, সাথে সাথে সিলেট হাসপাতালে নিয়ে যাইতে হয়। বিয়ানীবাজারের একটি বেসরকারি ক্লিনিকে জাকির নার্স হিসেবে কর্মরত থেকে করেছেন অসংখ্য নর্মাল ডেলিভারি। কর্মব্যস্ত সময়ে একটু সুযোগ পেলেই তিনি নিজেকে সাজাতেন মেয়ে হিসেবে। শাড়ি পরে মেকআপ করে ছবি আর রিলস ভিডিও করে তা পোস্ট করতেন নিজের ফেসবুক আর টিকটক আইডিতে।
মানে আমি সেলে জেনেও আমাকে দিয়ে ডেলিভারি করানোর জন্য রিসেপশনে আইসা আমার কথা বলতো, দেন আমাকে পার্সোনালি ফোন দিত, দেন আমাকে দেখলে আমাকে দিয়ে ডেলিভারি করাবে। আর আপনাদের প্রিয় নার্স জাকিরকে আর পাবেন না। আর গিয়ে নিউ লাইফ জেনারেল হাসপাতালে বলবেন না জাকির নার্স কোথায়, ওনাকে দিয়ে নর্মাল ডেলিভারি করাবো। আমি আসলে বুঝতে পারি নাই যে আমার এই পেশা ছেড়ে দিতে হবে, কি করে খাবো এখন সেটাও জানি না। যা গত 5 থেকে 6 বছর আগ থেকেই স্বাভাবিক নিয়মে চলছিল। কিন্তু সম্প্রতি বিপত্তিবাদে বিয়ানীবাজারের নব্য কিছু কন্টেন্ট ক্রিয়েটরের কারণে তার ব্যক্তিগত আইডিতে থাকা এই ভিডিও ডাউনলোড করে সমালোচনা করতে থাকেন তারা। তাকে না জেনে কেউ অপমান করে, কেউ দেয় সরাসরি হুমকি। অভিযোগ উঠে এতে এলাকার মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, তা পাশে কর্মস্থলেও। বয়ে নিজের আইডি ডিজেক্টিভ করে দেন জাকির। বিলাতে গেছিলাম, তো ওইখানে গিয়ে আমি ওই ভিডিও মেক করে তারপর সোশ্যাল মিডিয়ায় আপলোড করলাম। তো ভিডিওটা করার পর থেকেই আপনারা আমার প্রতিবাদ শুরু করে ফেলছেন। তো আসলে আমি লাইভে না আসার পরও যারা আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট করছিল, দেন ওনাদের সবাইকে আমি একটা ভয়েস দিয়ে সবার বিয়ানীবাজার পাশের কাছে আমি ক্ষমা চাইছি। দেন আমি ভয়েসে বলছি যে ভাইয়া আমার ভিডিওটা আপনারা একটু পোস্ট করে সবাইকে দেখার সুযোগ করে দেন, আর পরে আমার ভিডিওগুলো আপনারা রিমুভ করে দিবেন। এমন প্রবলেমের মধ্যে পড়ছি, মানে রাস্তাঘাটে ট্রোলের শিকার হইতেছে। মানে মানুষ আমাকে হুমকি দিচ্ছে, তারপর রাস্তাঘাটে বলতেছে আমি হিজড়া, তারপর আমি এরকম ভিডিও যদি করি বা নেক্সট টাইমে যদি করতে হয় তাহলে আমাকে বিয়ানীবাজার থাকতে দেওয়া হবে না, মানে আমাকে উচ্ছেদ করে দেওয়া হবে। তো আসলে কি বলবো, আমি নিজে থেকেই বিয়ানীবাজার ছেড়ে চলে যাচ্ছি। অসহায় জাকির ভাইরাল হওয়া কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে ভিডিও ডিলিটের অনুরোধ জানালেও ভিউয়ের আশায় সেগুলো ডিলিট দিতে অপারগতা প্রকাশ করেন অনেকেই। উল্টো তার কান্না জড়িত কণ্ঠে ক্ষমা চাওয়ার অডিও রেকর্ড ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়। আর এতেই চরম নিরাপত্তাহীনতা, মানসিক চাপ আর সম্ভাব্য হামলার আতঙ্কে শেষ পর্যন্ত নীরবে নিভৃতে জন্মভূমি ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন জাকির হোসেন। ফেসবুক আইডি আর টিকটক আইডি ডিঅ্যাক্টিভ করা ছিল, তো আমি গতকালকে অ্যাক্টিভ করছি, অ্যাক্টিভ করে রাখছি। নাম চেঞ্জ করে আমি আমার আইডির নাম শেহজাদি রহমান পায়েল দিছি, কারণ আমি তো মেয়েদের মতো থাকতেই পছন্দ করি। আমি চাই না আপনারা আমাকে নতুনভাবে আবার বিতর্কের মধ্যে জড়িত করেন বা আমাকে নিয়ে আবার রোস্ট ভিডিও অথবা আমাকে নিয়ে আবার বিতর্কমূলক ভিডিও করেন, সেটা আমি চাই না। তো আমি চাই আমার মতো থাকতে, আমার মতো বাঁচতে। জানি না ওনারা আমার সাথে এরকম কেন করলো, সেটা আমি বুঝতে পারি নাই। তো ওনারা আমার ভিডিওটা রিমুভ করে নাই। তো 3-4 দিন পর আবার আমি যখন ওনার ফেসবুক আইডিতে ঢুকি, তখন ঢুকার পর ওনাদের 2 জনের আইডিতেই আমার ভিডিওগুলা আমি আবার দেখতে পাই। তখন আমি আবার ভয়েস কনভার্ট করে ওনার হোয়াটসঅ্যাপে আমি সেন্ড করি, কান্নাকাটি করে ওনার পা হাত ধরে আমি মাপ চাইছি। দেন আমি রিকোয়েস্ট করে বলছি যে আমার ভিডিওগুলো আপনারা রিমুভ করে দেন, কিন্তু এখনো পর্যন্ত ওনারা আমার ভিডিও রিমুভ করে নাই। এটা কিসের জন্য করে নাই, বা আমার সাথে পার্সোনাল কোনো শত্রুতা আমি ওনাদের আছে কিনা তাও আমি জানি না। আর যাই হোক, কেন আমার রিকোয়েস্ট ওনারা অ্যাকসেপ্ট করে নাই? সামান্য ভিউয়ের জন্য তো আমার লাইফটা নষ্ট করার দরকার ছিল না। সমাজের কারণে আজ নিজ এলাকা ছেড়ে অজ্ঞাত ঠিকানায় আশ্রয় নিয়েছেন জাকির। পিছনে পড়ে আছে তার শৈশব, স্মৃতি, কর্মজীবন আর না বলা অসংখ্য কষ্টের গল্প। তার এই বিদায় সমাজের অসহিংসু আর প্রকৃতির স্বাভাবিকতাকে গ্রহণ করতে না পারার এক করুণ দৃষ্টান্ত। নার্সিং পেশা অনেক একটা মহৎ পেশা। এই পেশায় আসলে কি বলবো, মানুষের একদম কাছাকাছি থাকা যায়। মানে কি বলবো, মানুষের কাছে থেকে অনেক সেবা করা যায়, নিজের ফ্যামিলির মতো। তো আসলে নার্সিং পেশাতে থাকতে চাইছিলাম, কিন্তু আমার আর মেবি এই জব করতে পারবো না, কারণ আপনারা যখন আমাকে নিয়ে পোস্ট করা শুরু করছেন, মানে আমার হাসপাতালে, মানে আমি যে হাসপাতালে জব করতাম নিউ লাইফ জেনারেল হাসপাতাল, ওইখান থেকে আমাকে কিন্তু বাইর করে দেওয়া হয় নাই। আমাকে বলা হয়েছে যে আমি ভিডিও আর যেন না করি। তো আসলে আমি চিন্তা করে দেখলাম, আজ আমাকে নিয়ে প্রতিবাদ শুরু করছে মানুষেরা, নেক্সট টাইমে আবার করবে, তখন তো প্রতিষ্ঠান থেকে হয়তো আমাকে বলবে চলে যাও। তো আমি নিজে থেকে রিজাইন লেটার দিয়ে আমি জব ছেড়ে দিছি, কারণ আমি চাই না আমার জন্য একটা প্রতিষ্ঠানকে কেউ খারাপ বলুক। আবু তাহের রাজু, এভিটিভি।